স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আমাদের সাথে আজ আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। অনেক ধন্যবাদ সর্দার ফরিদ, এবং একই সাথে সময় দিয়েছেন। এবং দর্শক, আমরা নানা খবরে আলোচনা করব এবং তখন অন্যান্য অতিথিরাও কিন্তু পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হবেন। আলোচনায় যাওয়ার আগে আমরা অনলাইন নিউজ পোর্টালগুলো এক নজরে দেখে আসতে চাই। আগামী সময় তারা সংবাদ শিরোনাম করেছে এই মুহূর্তে, ঢাকা সিটির 6 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আমরা জানি যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল, বা তার মধ্যে আসলে সেটি পুরোপুরি সম্ভব হয়নি। এরকম গণমাধ্যমে নানা খবরের পর আমরা আজকে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আজকে শহরের বেশ কিছু জায়গায় তিনি গেছেন এবং তারপর তিনি এই বিষয়ে একটি সিদ্ধান্ত জানিয়েছেন। ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, সেই খবর। একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত, সেই খবর। আমরা যদি এরপর দেখি আরও, প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে, বর্জ্য ব্যবস্থাপনা দেখতে 4 ঘন্টা ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী, 2 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সেই খবর আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার নিয়ে একটি মন্তব্য করেছিলেন ববি হাজ্জাজ, মাননীয় প্রতিমন্ত্রী, সেটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। মহিষ, ডোনাল্ড ট্রাম্প দিনে খাচ্ছে 25 কেজি ঘাস, আধা মণ পানি, সাথে ছোলা ভুসি। এই পোস্টটি নিয়ে আসলে কোরবানির আগে থেকে নানা ধরনের আলোচনা ছিল। এখন তাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে, সেখানেও নানা ধরনের আলোচনা হচ্ছে, সে খবর আছে। আমরা যদি দেখি যে আল জাজিরার এক্সপ্লেইনাররা বলছে, ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি, এটি কতটা কার্যকর, সেই খবর। অন্যান্য খবরের ভিড়ে আসলে মোটামুটি এই খবরগুলোই বেশি। তারপরের পোর্টাল যদি দেখি, বাংলা ট্রিবিউন বলছে, নূরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন। এটি খুব সম্ভবত তাদের একটি বিশেষ কোন প্রতিবেদন হবে, হয়তো বিস্তারিত আমরা জানতে পারলে আলোচনা করতে পারতাম। ডেঙ্গু প্রতিরোধে 48 ঘন্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ব্যবস্থা। হাম এবং উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে, সে খবর। ট্রাম্প প্রশাসনের $180 কোটি তহবিল স্থগিত করলেন মার্কিন বিচারক। এরপরের খবরগুলো যদি দেখি, সড়কে কোরবানির বর্জ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে 2 সিটি কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে, সে খবর। এবং সংকট সংঘাত ও শান্তির লড়াই বাংলাদেশি শান্তি রক্ষীরা, এটি তাদের নিয়ে একটি খবর আছে। নানা রকম খবরের ভিড়ে দর্শক, আমরা জানি যে কিছুক্ষণ আগে এই বিষয়টি আসলে প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে যে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খোদ রাজধানীর বিভিন্ন ঢাকায় তিনি গেছেন এবং সেখানে এই অব্যবস্থাপনা দেখে 2 সিটির 2 জন কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছেন এবং একই সাথে তিনি আরও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, পয় নিষ্কাশন, ডেঙ্গু প্রতিরোধের নানা বিষয়। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে এয়ার কমান্ডার মাহবুবুর রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং স্বাগত একাত্তর জার্নালে যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে। আমাদের সহকর্মী সবুজ মাহমুদের কাছ থেকে একটু সর্বশেষ একটু খবরটি জেনে নেই। সবুজ, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বর্জ্য ব্যবস্থাপনা নিজ দেখার জন্য রাজধানীর বিভিন্ন ঢাকা শহরের তিনি রাজধানীর ঘুরেছেন এবং তারপর অব্যবস্থাপনা দেখে তিনি এর মধ্যে 2 জন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন। একটু বিস্তারিত বলবেন যে প্রধানমন্ত্রীর আসলে বলা যায়, যদি আমাদের মতো সাংবাদিকদের ভাষা বলি, যে রিপোর্টিং চোখ দেখে তিনি আসলে কোন বিষয়টির উপর নজর দিয়েই কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন। ধন্যবাদ তানিয়া। আমি আজকে সারাদিন ইভেন গতকালকে থেকেই আমি এই রাজধানীর যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি ফলো করছিলাম। আজকে আমি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যেখানে গিয়েছেন সকালে, যেখানে কার্যক্রম শুরু করেছেন শাহজাহানপুরের যে রেলওয়ে কলোনি মাঠ, সেখান থেকে কার্যক্রমটা শুরু করি। এবং সেখানে যেটি প্রত্যক্ষ করেছি যে এই মাঠকে কেন্দ্র করে একটি গরুর হাট বসেছিল, যেটি আসলে একটা কলোনির ভেতরে, এবং চতুর্দিকে আসলে সরকারি স্টাফ কোয়ার্টার। সেই কোয়ার্টারের যেই পথগুলো ছিল, সেই পথগুলোতে গরুর হাট বসেছিল, এবং এটা কয়েক বছর ধরে বসছে। এবং সেটা কিন্তু ইজারা শর্ত অনুযায়ী, যেমনটি আমাদের প্রশাসক মহোদয় বলেছিলেন, যে ইজারা শর্ত অনুযায়ী যে এই হাটের যে বর্জ্যগুলো আছে সেগুলো গুছিয়ে রেখে সেগুলোকে হচ্ছে যে এক জায়গায় রাখবেন এবং সেগুলো সিটি কর্পোরেশন নিয়ে যাবে। এই যে বর্জ্যর ব্যবস্থাপনাটা, সেটা আসলে ইজারদাররা করেনি, যার কারণে এখানে অতিরিক্ত লোকবল ডিপ্লয় করে এই জায়গাগুলো পরিষ্কার করতে হচ্ছে, যেখানে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, এখানে এক্সকেভেটর সহ অন্যান্য সব ফোকাস এই হাটগুলোর মধ্যে দিতে হচ্ছে। এবং শুধু এই হাট নয়, আরো যতগুলো হাট আছে, উত্তর সিটি কর্পোরেশনেরও কয়েকটা হাটে আমি গিয়েছি, যেগুলো আসলে হাটের আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে অতিরিক্ত বর্জ্য থাকায় সেখানে পরিচ্ছন্নতা কর্মীদেরকে অতিরিক্ত ফোকাস করতে হচ্ছে, যার ফলে যে পাড়া মহল্লায় যে গত 2 দিন ধরে যে পশু কুরবানিগুলো হচ্ছে, সেইগুলোর ময়লাগুলোকে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং সেটার কারণে কিন্তু অনেক জায়গায় কমপ্লেন আসতেছে যে আমাদের এলাকায় বর্জ্যগুলো নেওয়া হচ্ছে না, কারণ সিটি কর্পোরেশনের যেই পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটা আসলে পাট কেন্দ্রিক অতিরিক্ত বর্জ্য জমার কারণে সেই বর্জ্যগুলো অপসারণ করতে সময় ব্যয় হচ্ছে, আমার ব্যক্তিগত অবজারভেশন এবং আমি রিপোর্টিং বা অনুসন্ধান করে যেটা পেয়েছি। তো এখানে কিন্তু হাট যে ইজারাদার আছে তাদের অনেক বড় একটা দায় ছিল, এবং সেটা তারা আসলে মানেনি এক কথায়, যার ফলে এই অতিরিক্ত কাজের চাপ সামলাতে সিটি কর্পোরেশনকে অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং বিভিন্ন যারা এলাকাবাসী আছেন তারাও কিন্তু অভিযোগ করেছেন। আমি দেখেছি যে এখানে আবার অনেকের এটাও করেছেন যে যেই বাসার সামনে যে পশুটি কুরবানি করার পরে যে রক্ত জমাট হয়ে আছে, সেই রক্তগুলো আসলে কোনোভাবে রিমুভ করা যায়নি, যার ফলে এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং এগুলো আসলে আশেপাশের লোকজনকে এফেক্ট করছে, যার কারণে তারা অভিযোগ করছে। আসলে সিটি কর্পোরেশন কাজ করছে, কিন্তু সেই কাজটা আসলে বেশিরভাগ হাট কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেটা আসলে এই জায়গায় জানতে চাই, সেটা হচ্ছে ইজারাদারদের সাথে এর আগে আপনি গতকাল বলছিলেন যে ইজারাদাররা তারা যখন হাটটি সেখানে করবার জন্য অনুমতি নিয়েছে এবং একই সাথে সেটি পরিষ্কার করবার দায়িত্ব তাদের ছিল, তারা কেন সেটি করেনি? এই বিষয়ে আসলে সিটি কর্পোরেশন কি কোনো রকম তথ্য দিয়েছে? কারণ তারাই তো ইজারাদারদের এই জায়গাটি বরাদ্দ দিয়েছিল। এই জায়গায় তানি আমি বলতে আমি অনেক চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য, আমি অনেকটা অপারগী মনে হয়েছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে, কারণ আমি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে এই বিষয়ে প্রশ্ন করেছি। উনি বলেছেন যে আসলে আমরা যে ইজারাদার তাদের অপেক্ষায় থাকবো না, আমরা নিজেরাই জনগণের যাতে দুর্ভোগ না হয় আমরা নিজেরাই আমাদের কাজে এগিয়ে যাবো এবং দ্রুত অপসারণ করব। এখানে আসলে ইজারাদারকে বাধ্য করার বিষয়টা, সেক্ষেত্রে দক্ষিণের প্রশাসক বলেছেন যে পরবর্তীতে আমরা তাদেরকে কালো তালিকাভুক্ত করব এবং তাদেরকে জরিমানা আদায় সহ তাদেরকে পেনাল্টি করা ছাড়া আসলে তাদের কোনো উপায় নেই। আপনি আছেন সবুজ মাহমুদ, আমাদের সাথে যেহেতু আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। মাহবুবুর রহমান তালুকদার, আপনাদের একজন কর্মকর্তাকে মাননীয় প্রধানমন্ত্রী বরখাস্তের নির্দেশ দিয়েছেন এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনায় সেটাতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এই কারণে একটু বলবেন যে তাকে নিয়ে সর্বশেষ আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা নিলেন, কেন তিনি করেনি, এই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পর আপনাদের দিক থেকে কোনো রকম উদ্যোগ আছে কিনা, এবং একই সাথে আপনাদের যে বেঁধে দেওয়ার সময় ছিল, যে আমরা জানি গতকালও এই বিষয়টির কথা হচ্ছিল আপনার সাথে, যে 12 ঘন্টার ভিতরে আপনারা বেশিরভাগ হচ্ছে বর্জ্য অপসারণ করবেন, সেখানে তাহলে কেন আপনারা করতে পারলেন না? জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাতে আমাদের কথা শোনার জন্য ওনারা বসে আছে। আমি জাস্ট আপনাকে যদি বলতে চাই, আমাদের কিন্তু যে শতভাগ বর্জ্য অপসারণ যেটা আমরা বলি যে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন আমরা অপসারণ করছি, সেটা কিন্তু আমরা হয়েছে কি প্রতিটা অলিগলি থেকে বর্জ্যগুলি আমরা নিয়ে এসে কয়েকটা পয়েন্টে মেইন সড়ক বা বিভিন্ন জায়গায় আমরা পয়েন্টে জড়ো করার পরে ওখান থেকে কিন্তু আমাদের পেলোড, মানে আমাদের যে গাড়িতে করে ক্যারি করা হয় ড্রাম ট্রাক, এগুলিতে আমি ক্যারি করে আমি মাতোয়ারি ল্যান্ডফিলে নিয়ে যাই।
সো এই মাতোয়াল ল্যান্ডফিল্ডে গাড়িটা ধরেন যেতে 1 থেকে 1.5 ঘন্টা, লোকেশন অনুযায়ী 2 ঘন্টা 3 ঘন্টাও লাগে। যদি জ্যাম থাকে তাহলে আরো বেশি সময় লাগে। So, ওই গাড়িটা যখন আপনার ফিরে আসে তখনই কিন্তু আবার ওই যে জমানো বর্জ্য যেটা ওই যে ওয়ার্ড থেকে আনার পরে স্তূপীকৃত ভাবে এক জায়গায় রাখা হয়, ওই ওয়েস্ট গুলি তখন আবার ড্রামটাকে লোড করে আবার মাতোয়াল ল্যান্ডফিলে চলে যায়। সো আজকে যেটা হয়েছে, আজকে কিন্তু আমরা, আপনি জানেন যে আমাদের হাটের বর্জ্যগুলি ওই যে যেই পয়েন্টে ইয়া করার কথা ছিল সেই পয়েন্টে হাট ছিল। ওই হাটের বর্জ্য ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে ময়লাগুলি নিয়ে এসে হাটে একটা জায়গায় বা 2টা বা 3টা পয়েন্টে তারা জড়ো করছিল। সো যেহেতু হাটের বর্জ্যটা আসলে প্রথম দিন বা দ্বিতীয় দিনও কিন্তু একটা শেপে আসে না, এটা অ্যাটলিস্ট 3 দিন প্লাস সময় লাগে, কারণ অনেক বড় এরিয়া, বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়েতে সবাই কোরবানি দিয়েছে প্লাস হাট করেছে। এটা আমাদের এই স্ক্যাটার্ড হওয়ার জন্য আমাদের এটা 3 দিন প্লাস সময় লাগে। সো ওই হাটের বর্জ্যগুলি কিন্তু আজকে রাস্তায় ছিল এবং আমাদের প্ল্যান ছিল যে রাত্রেবেলা এগুলো চলে যাবে। কালকে হাটের ধরেন অলমোস্ট 85% আমার বর্জ্য ক্লিয়ার হয়ে যেত আর কি কালকে। আমাদের কিন্তু 3 দিন কোরবানির সময়, ওই 3 দিনের ভিতরে কিন্তু বর্জ্যটা অলমোস্ট 85% to 90% ক্লিয়ার হয়ে যেত। আর আপনার রেগুলার যে কোরবানির ওয়েস্ট, এটা কিন্তু প্রতিদিন কোরবানি হচ্ছে, প্রতিদিন আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু আমি ধরেন এখন যদি কোরবানি হয়, এইটা হয়তো এখন আমার লোক আছে রাস্তা, আপনি যদি এখন দেখেন দক্ষিণ সিটি কর্পোরেশনে, আমি কিন্তু আপনার গাড়িতে করে কিন্তু আমরা ভিজিট করছি বিভিন্ন পয়েন্ট, যে আসলে ব্যবস্থাপনাটা কতটুকু করেছে। আমার সাথে মাননীয় প্রশাসক মহোদয় আছে, প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় আছে এবং অন্যান্য কর্মকর্তারা আছে। আমরা এখানে কিন্তু প্রতিটা পয়েন্টে যাচ্ছি, কি কাজ করছে তারা, এইভাবে ওয়ান বাই ওয়ান প্রতিটা পয়েন্ট আমরা মনিটর করছি। সো এই যে ময়লাগুলি ছিল, এটা সত্যি কথা। আমরা হয়তো আপনার সংযোগটি হারিয়ে ফেলেছি, আশা করি কিছুক্ষণের মধ্যে সংযোগ আমরা স্থাপন করতে পারবো। সর্দার ফলে সেটা হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া হলো, তারপরে তখন আমরা শুনলাম যে অপসারণ করা হবে বর্জ্য ব্যবস্থাপনা, 3 দিন কোরবানি হবে, এটা তো আমরা আগে থেকেই জানি। তো এবং সকালে থেকে এখন দেখা যায় মোটামুটি রাতে, দুপুর রাতে, বিকাল এরকম করেও সেই কোরবানির প্রক্রিয়াটি চলতে থাকে। এই যে এই বিষয়গুলো মাথায় না রেখে যে বর্জ্যগুলো আমরা দেখছি এখনও শহরের বিভিন্ন আনাচে কানাচে পড়ে আছে, কেন এই অবস্থাপনাটা আপনার কাছে মনে হয় যে এগুলো তো আগে থেকেই পরিকল্পনা নেওয়া উচিত ছিল? এখানে কয়েকটা বিষয় আমাদের সামনে আসছে। প্রথম কথা, আজকে আমরা টকশোতে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যদি প্রধানমন্ত্রী 4 ঘন্টা ঢাকা না ঘুরতেন এবং কোনো মিডিয়াতে এসছে 2 জন, আবার কোনো মিডিয়া এসছে 6 জন কর্মকর্তাকে ওএসডি না করতেন, তাহলে সম্ভবত আমরা জানতামই না যে বর্জ্যের এই অবস্থাটা। এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের রিপোর্টার সবুজ মহোদয় চমৎকার পয়েন্ট উল্লেখ করেছেন, আমি নিজেও দেখেছি। যেখানে গরুর হাট বসেছে সেখানে পরিষ্কার করেনি। কারা করেনি? ইজারাদাররা। দায়িত্ব ছিল তাদের যে তারা পরিষ্কার করে দিবে। এখন প্রশ্ন হতে পারে কেন করেনি, এবং না করেও তারা পার পেয়ে যাচ্ছেন কেন? এরা সবাই দলীয় লোকজন, যার কারণে সিটি কর্পোরেশন যারা প্রশাসক আছেন তারাও এদের কাছে অসহায়, কিছু করার নেই। এই যে প্রত্যেকটা জায়গায় যে দলীয় সব কিছু চলে, যার কারণে ইচ্ছা করলে সব কিছু করা যায় না। এবং এটা মূল প্রবলেমটা কিন্তু হয়েছে এটাই, সবুজ মোহাম্মদ যেটা বলেছেন, যে একটা বড় জনশক্তি সিটি কর্পোরেশনের এখানে নিয়োগ করা হয়েছে। কারণ আপনি জানেন হাটগুলোতে দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে হাট চলে এবং সেখানে ব্যাপক মানে নানান ধরনের বর্জ্য তৈরি হয় এবং সেটা সরাতে কিন্তু প্রচুর লোকবলের দরকার। এটা একটা দিক। আরেকটা দিক রয়েছে কি, এই যে মহল্লা যে প্রবলেমটা তৈরি হয়েছে, এর মধ্যে অন্যতম কারণ কিন্তু ওইখানে কোনো নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, কমিশনার নেই, সেখানে সব প্রশাসক টাইপের লোকজন, এরা এই কাজটা করে। এখন প্রবলেমটা হলো যে এখানে দেখার কেউ নেই, কে দেখবে? দেখার কেউ নেই। কাজে লোকালি যখন একটা জায়গা আমরা জানি, মহল্লায় কোনো জায়গায় কেউ যদি ময়লা ফেলে যেত এবং যদি পরিষ্কার না করতো সেই এলাকার লোকজন যারা কোরবানিটা দিয়েছে, তখন কিন্তু অনেকে গিয়ে সরাসরি কমিশনের কাছে অভিযোগ করতেন। কার কাছে অভিযোগ করতেন? লোক নেই। এটা একটা সংকট তৈরি হয়েছে। প্রশাসক তো যেহেতু এখন দায়িত্বে আছেন, না প্রশাসক, আমি কমিশনার গুলি বলতেছি, মানে যেহেতু এই জায়গাটি এখন নেই, ভ্যাকিউম, এখন সরাসরি হচ্ছে সেখানে প্রশাসকের কাছে এই অভিযোগ করার আসলে কোনো কি ফায়দা হয়? কোনো সুযোগ নেই, প্রশাসকরা ওরকম সুযোগ নেই, এটা বাস্তবতা। কারণ যিনি জনপ্রতিনিধি থাকেন উনি পাবলিকের সন্তুষ্টি অসন্তুষ্টির বিবেচনা নিতে বাধ্য হন, ভোটের একটা হিসাব থাকে। কিন্তু যিনি প্রশাসক বা যে দায়িত্বে, তারা তো হিসাব নিকাশ নেই কিছু। এবং আজকে যদি এই 6 জনকে ওএসডি
ওএসডি করা না হতো এই কারণেই তাহলে কি? আলোচনায় আসতো জি, না। এই কারণে- এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে এই প্রবলেমটা সবসময় তৈরি হয়, এবার একটা মোটা দাগে এসছে। এই কারণে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এই যে মেট্রো রেলের নিচে আমরা দেখলাম যে হাটটা বসলো, এটি নিয়ে যখন মাননীয় আমরা দেখেছি যে সড়ক মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনিও কিন্তু বললেন যে আমাকে না এটা সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন, না, এখানে কিন্তু আমার এই প্রশাসককে জিজ্ঞেস করেন। এখন প্রশাসকের কাছ থেকে হচ্ছে তেমন কোনো সরাসরি বক্তব্য না পাওয়া গেল। আপনি যে প্রথমে একটা কথা বলছিলেন দলীয়করণের মাধ্যমে আসলে এই প্রক্রিয়াটি এখানে চলে। আরেকটা পয়েন্ট আমি যুক্ত করি, এবার একটু আলাদা হয়েছে জি। হাটগুলোর ব্যাপারে। সেটা হলো যে আপনি বললেন যে মেট্রো রেলের নিচে হাট, একজন মন্ত্রী বলেছে বৃষ্টির কারণে তারা আশ্রয় নিয়েছে, আরেকজন বলছে আরেকজনকে জিজ্ঞাসা করেন। এর মানে এটা তাদের কোনো নিয়ন্ত্রণে নেই। এবং আপনি জানেন যে কোনো কারণেই হোক, আমি জানি না, এবার কিন্তু সারা ঢাকা শহরে পশুর হাট ছিল। আমি যে এলাকায় থাকি সেটা টোটাল একটা আবাসিক এলাকা, ঠিকই দেখা গেল যে বিরাট একটা ছাগলের হাট বসে গেছে, গরু ছিল না, এবং সেটা কিন্তু শত শত ছাগল, এবং সেখানে মানুষ দিব্যি বাজার করছে। এখানে এই ট্যাক্স দিচ্ছে কোথায়, কিছু কোনো হিসাব নেই, যার যার মতো করে দলীয় লোকেরা বাজার বসিয়ে দিয়েছে। এবং এই কারণে এবার বলা হচ্ছে সারা ঢাকা শহরই ছিল পশুর হাট। কে কোন তেজগাঁ এক জায়গায় আমি দেখলাম যে তেজগাঁতে গরু হাট বসে গেল, কে বসালো কি বসার কোনো ঠিক ঠিকানা নেই। ওইখানকার তো যারা ক্ষমতাসীন দলের নেতারা তারা একটা গরু হাট বসিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। কে কার কাছে কৈফিয়ত চাপে? এই যে আমাদের একটা প্রবলেম হয়েছে, আমি বারবার বলি যে দল এবং সরকার যে আলাদা, এটা আসলে ভুলে গেছে সবাই। এই জায়গাটা প্রবলেমটা তৈরি আমরা হয়েছে। এবং সারা দেশ যদি ঢাকা শহরটা যদি গরুর হাট হয়ে যায় এবং মেট্রো রেলের নিচে যেটা আপনি বলছিলেন, তাহলে আপনি পরিষ্কার করবেন কত জায়গায়। আলোচনা শুরু করবার আগে এক নজরে দেখে আসতে চাই সংবাদ শিরোনামগুলো। বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাস্তায় ঘুরলেন প্রধানমন্ত্রী, দায়িত্বে অবহেলার কারণে উত্তর ও দক্ষিণ সিটির 2 কর্মকর্তাকে প্রত্যাহার। ন্যায্য দাম না পেয়ে চট্টগ্রামে ভাগাড়ে চামড়া ফেললেন হতাশ ব্যবসায়ীরা, ন্যায্য দাম পেতে লবণ দিয়ে আনার পরামর্শ শিল্পমন্ত্রীর। বগুড়ার কাহলুতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত 3, আহত হয়েছেন আরো 2 জন। আদিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুতে কর্তৃপক্ষের গাফলতি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, শীঘ্রই প্রতিবেদন বললে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে প্রভাব ছাড়াই বললেন মির্জা ফখরুল, সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে মন্তব্য রিজভীর। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। সর্দার ফরিদ, আমরা যে আলোচনা আসলে ছিলাম দলীয়করণের একটা জায়গায় এবার মনে হয় খুব পরিষ্কারভাবে, কারণ আপনিও বলছিলেন যে কে কখন কোথায় হাট বসাচ্ছে এবং সেটি পরিষ্কার করার দায়িত্ব কার, দিন শেষে আমরা সিটি কর্পোরেশনের উপরে আসলে চাপিয়ে দিচ্ছি, কিন্তু তারাও তো আসলে কুলাতে পারছে না। এই জায়গাটাতে আসলে নজরদারি হোক বা আইনি কোনো প্রক্রিয়া কি আসলে নেওয়ার কোনো সুযোগ আছে, যে যারা ইজারাদার যারা রয়েছেন, যারা হাট দিচ্ছেন, তারা যদি এই অনিয়ম করেন তাহলে তাদেরকে ধরবার কোনো ব্যবস্থা আসলে আছে কিনা? আপনি একটা চমৎকার পয়েন্ট উল্লেখ করেছেন। এখন ওএসডি হলেন কারা? সিটি কর্পোরেশন বর্জ্য বিভাগের কর্মকর্তা 6 জন। কিন্তু ইজারাদার যারা ইজারা নিয়েছিলেন তারা তার পালিয়ে যাননি, তারা বহাল তবিতে রয়েছেন। তারা যে মানলেন না, এর কি কিছু হবে না? এই প্রশ্ন কেউ কিন্তু তুলছে না। আমরা নিশ্চয়ই এটা আমাদের অতিথির কাছ থেকে শুনবো। এটা হওয়া উচিত, কারণ হলো তারা এই শর্ত সাপেক্ষে কিন্তু হাটটা ইজারা নিয়েছে এবং তাদেরকে এখনই ধরার সময়, কারণ হলো এখনো অপরিচ্ছন্ন, কেন তারা পরিষ্কার করলো না, এটা একটা। আর একটা বিষয় সেটা হলো যে এই যে সারা ঢাকা শহর পশুর হাট হয়ে গেল, এটা কিভাবে হলো? এই কৈফিয়তটা জনগণ জানতে চায়, এই প্রশ্নটা করতে চায়, কিন্তু এই প্রশ্নের জবাব কে দিবে? নিশ্চয়ই সিটি কর্পোরেশন দিবে, কিন্তু সিটি কর্পোরেশন নিজেই বিপদে আছে। কারণ সিটি কর্পোরেশনের কথা ইজারাদাররা মানছে না, আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছি। এখন আমার আপনার কথা কে মানবে? এই যে একটা সংকট, এটা থেকে বেরিয়ে আসবে কিভাবে? এখন প্রধানমন্ত্রী, একটা বিরল ঘটনা আমাদের দেশে, এই প্রধানমন্ত্রী প্রথম সম্ভবত আমাদের যতটুকু মনে পড়ে যে কোনো একজন প্রধানমন্ত্রী ঢাকার বর্জ্য ব্যবস্থা দেখতে বেরিয়েছেন ঈদের পর এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, বিদায়ী এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু উনি যদি এই বিষয়টা খোঁজ দিতেন তাহলে ভালো হতো যে ইজারাদার কারা এই দায়িত্ব পালন করলো না, 1। 2 নম্বর, সারা ঢাকা শহরটা হয়ে গেল পশুর হাট, এরা কারা করলো, কিভাবে এই হাটগুলো বসতে থাকলো নানান জায়গায়,
এই দুটি প্রশ্নের উত্তর কথাটুকু আমরা আমরা সরকারের কাছে জানতে চাই, অবশ্যই, এবং ওই জিনিসটা যদি সামনে আসে না, তাহলে আসল চিত্রটা বের হবে। অবশ্যই। কিন্তু আমরা সাইড লাইনে আছি কিনা সেটার প্রশ্ন উঠতে পারে, মূল জায়গায় হাত না দিয়ে। জি, মাহবুবুর রহমান তালুকদার যুক্ত হয়েছেন। আপনার কাছে আসলে আমাদের অতিথি যে প্রশ্নটি প্রসঙ্গক্রমে তুলছিলেন, আসলে সেটি এখন সবার কাছেই হচ্ছে জায়গা, যে যেই হাটের জন্য আপনি নিজেও বলছিলেন যে সেটি পরিষ্কার করবার যে বিষয়টি, সেটি আপনাদের আসলে পক্ষে একই সাথে শহরের বর্জ্য এখনো কোরবানি চলছে, তার পাশাপাশি করতে হচ্ছে, অনেকটা লোডের মতো হয়ে যাচ্ছে। সেখানে ইজারাদারদের আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা তাদের বিরুদ্ধে? কারণ তাদের দায়িত্ব ছিল এই বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়া জায়গাটি। আর একই সাথে এই যে এবার আসলেই সকলের কাছে একটি প্রশ্ন, যে ঢাকা শহরে এত হাট পশুর আসলে দেখা যায়নি। নির্দিষ্ট কিছু জায়গা থাকতো, সেই এলাকায় হচ্ছে হাট হতো, কিন্তু এবার বলা যায় বেশ কয়েকটি কাছাকাছি হাটের অবস্থা দেখতে পাওয়া গেছে, এবং সেটি দক্ষিণ সিটির মধ্যেও আসলে পাওয়া গেছে। কেমন করে আসলে এতগুলো হাট এবার বসলো? ওকে, যে আপনি জানেন যে আমি আসলে ওই সময় যেটা বলছিলাম, আমি ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য জাস্ট কমপ্লিট করতে পারিনি। জি। আপনি জানেন যে আমাদের এই যে আজকে কিন্তু আমরা এখন এই মাঠে এসেছি, আপনি সকালবেলা সিনারিও এখনকার সিনারিও কিন্তু আকাশ পাতাল তফাৎ। অলমোস্ট 90% রোডের বর্জ্য কিন্তু নাই এখন। আমরা যা দেখেছি বিচ্ছিন্ন একটা দুইটা জায়গায় অল্প ধরেন, একটু ধরেন কি বলবো, এটা সামান্য সামান্য, এটা চোখে দেখার মতো ময়লা না। আমরা এই পর্যন্ত পুরান ঢাকাতে প্রায় আধা ঘন্টা ধরে ঘুরছি, চোখে কিন্তু দৃশ্যমান কোনো ময়লা এখনো পড়েনি। হ্যাঁ, এইটা বললাম। আর আমার ভোরে তো আপনার এখন লোক কাজ করছে, ভোরের শিফটে কিন্তু আবার লোক চলে আসবে। সো আলটিমেটলি যে ময়লাটা আছে, আমাদের যেহেতু 3 দিনের কোরবানি হয় এবং হাটের জন্য আমার 2 থেকে 3 দিন সময় লাগে, সো এটা আমাদের প্ল্যান অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবে কিন্তু কাজগুলি হচ্ছে। এমন না যে আমরা এবার ফেল করেছি বা ঠিক মতো বর্জ্যটা অপসারণ করা সম্ভব হলো, ওরকম কিন্তু না। আচ্ছা, সেকেন্ড হলো আপনি যে কথাটা বলেছেন, আমরা কিন্তু 11টা হাট আমাদের অস্থায়ী হাট আমরা দিয়েছি, আর একটা হলো স্থায়ী হাট। সো এবার যেটা হয়েছে, এই আপনার 11টা দেওয়ার পরে অনেক জায়গায় অনুমতি ছাড়া হাটগুলি বসানো হয়েছে। আমরা এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা যেটা ধরেন আমরা অনুমোদিত হাটগুলিতে আমরা পরিষ্কার আপনারা কার্যক্রম যখন চালাচ্ছি। অনুমতি না হয়নি আপনারা জানতে পারলেন, তখন আপনারা কোনো ব্যবস্থা কেন নেননি? না, ওই আসলে এনফোর্সমেন্ট আমরা যেটা হলো, আমরা এবার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে, যে আপনার সিটি কর্পোরেশন থেকে আমরা চৌহদ্দি এবং দুর্গপ্রস্থ মেজারমেন্ট আমরা দিয়ে দেব, এবং পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ওই হাটগুলি ছাড়া, ওই এরিয়াটুকু ছাড়া বাকি এরিয়াতে পুলিশ উইল টেক নেসেসারি অ্যাকশন। সো আমরা ওই কারণে আমরা কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটে গেছে, কিন্তু আমাদের এইবার হাট উপলক্ষে কিন্তু অনেকগুলি টিম গঠন করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তো তারা কিন্তু মাঠে গেছে, মাঠে তারা চেষ্টা করেছে, পুলিশকেও অবগত করা হয়েছে। বাট যেটা ধরেন ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার মেইন সমস্যা যেটা হয়েছে, আমাদের 11টা হাট তো আমি পরিষ্কার করতে হয়েছে, আর পাশাপাশি আপনার বাড়তি একটা প্রেশার আমাদের জন্য হয়েছে যে অবৈধ কয়েকটা হাট হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আপনার যেটা হওয়ার কথা ছিল আপনার এই এরিয়ার ভিতরে হয়েছে প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ এরিয়া নিয়ে হাট বসছে। এটা আমাদের জন্য একটা ময়লা পরিষ্কার করতে যে একটা বাড়তি চ্যালেঞ্জ হয়েছে। বাট আমরা আশা করছি আমরা যেভাবে কাজ করছি, আপনি যদি এখন এদিকে আসতেন দেখতে পেতেন যে আমাদের নিরলস ভাবে 24 ঘন্টা সকাল ভোরে তারা আসছে, তারা এখনো কিন্তু বাসায় যায়নি, তারা কাজ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই এলাকায় আসবে, আমরা কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে যে এই এলাকা কালকে আপনি যদি দুপুরের দিকে আপনি যদি একটু জাস্ট দেখেন বা কাউকে অ্যাসাইন করেন, তাহলে দেখবেন যে আজকের যে সিনারিও এবং কালকের সিনারিও কিন্তু টোটালি ডিফারেন্ট। না, আমাদের সহকর্মী আপনাকে তো অবশ্যই খোঁজ খবর রাখবেন বিষয়টি, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি অস্থায়ী হাটের কথা বললেন, সেটি পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তো পুলিশ প্রশাসনকে কি আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের তো দায়িত্ব দেওয়া হয়েছিল এই অস্থায়ী হাটগুলো যাতে না বসে, সেখানে আপনারা কেন ব্যর্থ হলেন? না, পুলিশ অনেক, কারণ দিন শেষে তো এই বর্জ্যগুলো আপনাদের পরিষ্কার করতে হচ্ছে, না ইজারাদারকে পরিষ্কার করতে হচ্ছে, না পুলিশ প্রশাসন আপনাদেরকে এসে এই জায়গায় সহযোগিতা করছে। না, আমরা যখনই পুলিশকে বলেছি পুলিশ গেছে। আমি যেটা একবারে বললে এটা ভালো ইয়া হবে না, যে পুলিশ বিভিন্ন সময় গেছে। বাট আমি যেটা বলছি যে মানুষের মানে হাটগুলি এমন ভাবে বেড়েছে, মানে কন্ট্রোলের বাইরে, কন্ট্রোলের বাইরে ছিল আপনি বলছেন। সবুজ মাহমুদ, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে কেন এবার আসলে এত সংখ্যক হাট বসলো ঢাকা শহরে? তানিয়া, আমি এটা অবজার্ভ করেছি। আমি যে ইজারার যে বিজ্ঞপ্তি দরপত্র সেটা আমি দেখেছি যে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 12, 24 থেকে 23টি হাট হওয়ার কথা বৈধভাবে। কিন্তু
হাট আসলে ছিল 30-এরও বেশি বা তারও বেশি হাট ছিল। এই হাটগুলো স্থানীয় যারা প্রভাবশালী, যারা দলীয় পাওয়ার দেখিয়েছে, তারা আসলে এই হাটগুলো নিয়েছে। এবং হাট নেয়ার কথা আসলে একটা মাঠের মধ্যে, সেই হাট বিস্তার সেটা তো করে সিটি চলে গেছে কর্পোরেশনের আরো কাছ কয়েক থেকে, আমরা যদি কিলোমিটার। দলীয় প্রভাবের কথাও বলি, সিটি কর্পোরেশনের কাছ থেকেই তো নিশ্চয়ই তারা এই বিষয়ে অনুমতি নিয়েছে, নাকি সেই অনুমতির প্রয়োজন হয় না? অনুমতি আসলে নেওয়া হয় নাই, অনুমতি নেওয়া হয়নি, এবং অনুমতি ছাড়াই অনেক হাট বসে গেছে। এবং সেখানে এমন ভাবে বসেছে যে আসলে এটা আসলে আনুষ্ঠানিক কোনো হাট ছিল, কিন্তু আসলে সেটাকে একটা কারো অনুমতি ছাড়াই এভাবে হাট বসেছে, এবং এরকম অনেকগুলো হাট আমি দেখেছি। এবং আপনাকে আরেকটা তথ্য দেই, যেটা অনুমোদিত হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁয়ের যে হাটটা, সেটা একটা মাঠ, এটা খেলা মাঠ পলিটেকনিক ইনস্টিটিউটের, এবং সেই হাটটি কেন্দ্র করে তার আশেপাশের 2-3 কিলোমিটার এলাকা জুড়ে পশু বসানো হয়েছে, এবং যার ফলে এই এলাকা জুড়ে, পুরো রাস্তা জুড়ে কিন্তু ময়লা স্তূপ জমেছে। এবং সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, দরপত্রের বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল যে আপনাকে পরের দিন, ঈদের পরের দিনের মধ্যে আপনার যত বাঁশ আছে, যেগুলো খুঁটি আছে, সেগুলোকে আপনাকে অপসারণ করতে হবে। কিন্তু যদি না করেন, তাহলে সিটি কর্পোরেশন সেটা করবে, এবং সেই দাম আপনাকে দিতে হবে, মানে জরিমানা হিসেবে দিতে হবে। এখন সিটি কর্পোরেশন আগে থেকে যদি বলে যে আমরাই করব, তাহলে তো এক ধরনের সুযোগ কি হয়ে যাচ্ছে না ইজারাদাররা এটাকে গুরুত্ব না দেওয়ার? না, তাতে পানিশমেন্টের জরিমানার কথা বলা আছে। অবহেলা করে করে, যদি অবহেলা করে, সেক্ষেত্রে তো এটা অপসারণের একটা সুযোগ তৈরি করতে হবে, হতে হবে। সেজন্য হয়তো সিটি কর্পোরেশন সেই জিনিসটা রেখেছে যে না, যদি আপনি না করেন তাহলে আমরা করব, কিন্তু আপনাকে সেটার দাম দিতে হবে বা জরিমানা দিতে হবে। তো যেখানে সিটি কর্পোরেশন জানছে না কারা এখানে হাট একটা প্রশ্ন, বসাচ্ছে। সবুজ যেহেতু জি, জি। ফিল্ডে আমি ছিলেন, just একটু মাঠ এখানে- পর্যায়ে আমি আমি just একটু একটু- সবুজ জি। একটু প্রশ্ন করে নিই তালুকদার সাহেব। সেটি হলো যে তালুকদার সাহেব বলছিলেন যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে নানান জায়গায় অবৈধভাবে হাট না বসে, কিন্তু বাস্তবতা সেটা ছিল না, বসছে। এবং আপনি নিজেও বললেন যে আসলে আমি তেজগাঁও গিয়েছিলাম, দেখলাম যে নির্দিষ্ট এলাকার বাইরের বেশিরভাগ, নির্দিষ্ট এলাকায় যতটুকু জায়গা যে এখানে হাট বসবে, তার চেয়ে অনেক গুণ বেশি বা কয়েক গুণ বেশি অন্য অন্য জায়গায় রাস্তায় বসে পড়েছে। তাহলে পুলিশকে দায়িত্ব দেওয়া হলো যে অবৈধ হাট যাতে না বসে, তাহলে এখানে পুলিশ কি করলো আসলে? না, এই যে- না, আমি 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 সবুজ মোহাম্মদকে বলছিলাম, উনি তো রাস্তায় ফিল্ডে ছিলেন আর কি। বা কোনো, আমরা আসলে গণমাধ্যম বা ধরেন আপনার মাধ্যমে খুব একটা কিন্তু এই তথ্যটি কোথাও দেখিনি যে কোনো হাটে গিয়ে আসলে পুলিশ উচ্ছেদ করছে বা কিছু। আচ্ছা আচ্ছা, পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টি আমি এখনই জানলাম। এবং আমি আসলে হাটগুলোতে ঈদের আগে যে কভার করেছি, সেখানে পুলিশি কার্যক্রম দেখিনি যে আপনি হাটের এরিয়ার বাইরে চলে এসেছেন, সেখানে পুলিশিং চলতেছে এবং পুলিশ সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এরকম কোনো তৎপরতা আমি দেখিনি আসলে। জি, মাহবুবুর রহমান তালুকদার। জি, আসলে যেটা বললাম যে আমাদের কিন্তু পুলিশ সংযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ফিরবো আবারও আপনার কাছে। সর্দার ফরিদ, দিন শেষে অনেকটা এরকম যে এ না সে না এ, এইভাবে আসলে ঘুরপাক খাচ্ছে বিষয়টি, কিন্তু দিন শেষে সাফার হচ্ছে সাধারণ মানুষ একেবারেই। কারণ এই বর্জ্য তো আসলে শুধুই আমরা জানি সামনে বর্ষা আছে, কারণ অনেক বর্জ্য এরই মধ্যে ড্রেনে চলে গেছে, এবং অনেকেই বলেছেন যে নিজেরাই সেই জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 জি, আমি একটু জাস্ট, আচ্ছা, যেটা বলছিলাম, এটা কি রোটেট ঠিক আছে? জি, এখনো আশা করি আমরা, জি 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 বলুন। এখন কি ঠিক আছে? জি বলুন। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা আমাদের কিন্তু ওই মাত্র ল্যান্ডফিল্ডে ময়লাটা ফেরার পরে কিন্তু এটা ইউ টার্ন করে আবার আপনার কাজলা দিয়ে চলে আসে। বাট ওই যে ইউ টার্নের এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, ওখানে কিন্তু হাট দেওয়া হয়নি, এরপর হাট এক্সটেন্ড হতে হতে এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু আপনাকে বললাম যে এটা একটু লাইফ লাইন, আমাদের ময়লাগুলি ওখানে নিতে হয়, অফলোড করে আবার চলে আসতে হয় তাড়াতাড়ি, দেরি হলে কিন্তু আমাদের টোটাল বর্জ্য ব্যবস্থাপনা একটা ইম্প্যাক্ট পড়ে। তো ওই জায়গায় অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পুলিশের সাহায্য পেয়েছি, আমাদের যে ম্যাজিস্ট্রেট ছিল তাদেরকে আমরা ইনভলভ করেছি। যেটা হয়, পুলিশ ফোর্স হলে আমাদের জন্য সুবিধা যে তারা ইমিডিয়েটলি তারা অ্যাকশন নিতে পারে। বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা পুলিশের সাহায্য পেয়েছি, এটা বলাটা অনুচিত হবে যে আমরা সাহায্য পাইনি। বাট আমাদেরও ম্যাজিস্ট্রেট ছিল, আমরা যখনই চেষ্টা করেছি, আপনি যে নালি কিন্তু আপনার বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে যেত, এটা মোটামুটি কিন্তু আপনি যদি দেখেন, এমন না যে
আজকে পর্যন্ত প্রায় আপনার 22,000 টন কোরবানির বর্জ্য আমরা কিন্তু অপসারণ করেছি। এই 22,000 বর্জ্য কিন্তু অনেক এই 2 দিনে, কালকে তো কোরবানি হবে। সো এই কারণে আমরা যে টার্গেট অনুযায়ী যেভাবে করার কথা ছিল সেইভাবে আমরা পেয়েছি। আমরা যদি অপসারণ করতে না পারতাম তাহলে তো আমরা এতগুলি বর্জ্য আমরা মাত্রায় ল্যান্ডফিলে নিতে পারতাম না। সো ওইটা সমস্যা হয় নাই, আমরা আমাদের টার্গেট অনুযায়ী কাজ করছি। বাট যেটা হয়েছে যে আজকে ধরেন সকালবেলা যে আপনি এখানে বলছেন যে সব- আপনারা যেভাবে পরিকল্পনা নিয়েছেন যে সময়সীমার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা শেষ করতে চান সেটি আপনারা করতে পারছেন, তাহলে মাননীয় পারছি। প্রধানমন্ত্রী তো আপনাদের দিককারও অর্থাৎ দক্ষিণ সিটিরও একজন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। কেন ওই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে যেতে হলো তাহলে? না হয়েছে কি, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসক মহোদয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় তারা একসাথে ছিলেন। তারা ওই যে মানে যখন আমরা ওই যে আপনাকে যেটা বললাম, আমরা হাটের বর্জ্যগুলি হাট থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে রাস্তাটা, যেহেতু রাস্তাও চলে আসছে পুরান ঢাকায়, রাস্তাটা ক্লিয়ার করে স্কিড লোডার দিয়ে, যে রাস্তা একবারে যেন রাস্তায় গোড়াতেও মাটি না থাকে, এগুলি করে আমরা এক জায়গায় বিভিন্ন জায়গা স্তূপ করে রাখছিলাম, যে রাত্রেবেলা আমার গাড়িগুলি আসলে আমরা এই স্তূপীকৃত মাটিগুলি বা ময়লাগুলি আমরা আস্তে আস্তে অফলোড করে ফেলব। ওইটাই কিন্তু করা হচ্ছিল। বাট ওই সময় তো পুরো রাস্তাতে স্ক্যাটার ওয়েতে এগুলি করা হয়েছে, যে একটু পরপর স্কিড লোডার দিয়ে বিভিন্ন গ্রুপে ময়লাগুলি একসাথে স্তূপ করা হয়েছে যেন আমাদের ট্রাকে উঠাতে সুবিধা হয়। কারণ একবারে যদি আমরা মাটি থেকে ময়লাগুলি না উঠিয়ে স্তূপ করি তাহলে আমরা ট্রাকে উঠাইতে আবার অনেকক্ষণ আবার সময়টা অপচয় হবে। সো আমরা বিভিন্ন গ্রুপে ময়লাগুলি কিন্তু আমরা রাস্তার উপরে ছিল, এটা ঠিক। বাট এটা কার্যক্রমের একটা অংশ। এই আপনি যদি যেটা বললাম, কালকে আপনি দেখবেন কোনো ময়লাই নেই। কারণ কি, আমরা রাত্রেবেলা ওই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু বিভিন্ন স্তূপ থেকে ময়লাগুলি উঠিয়ে তারা অলরেডি মাত্র ল্যান্ডফিলে নিয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু পুরান ঢাকা এই পর্যন্ত কিন্তু কোনো স্তূপকৃত ময়লা, আমি আধা ঘন্টার উপরে 1 ঘন্টার মতো আমরা রাস্তায়, কিন্তু কোনো স্তূপকৃত ময়লা কিন্তু আমরা পাইনি আমার কাছে। আপনার অন্য প্রশ্ন যদি থাকে ঠিক করতে আছে। পারেন। না, তাহলে আমি একটু কথা বলতে চাই, সেটি হলো যে জি। আমি একটু কথা বলতে চাই। আসলে অবস্থাটা দাঁড়িয়েছে সম্ভবত কিষণচন্দর অথবা মান্টু, এই দুজনের কোনো একজনের লেখা একটা গল্প আছে, যেটা আপনি বলছিলেন যে একজনের দোষ আরেকজনকে চাপাচ্ছে। আমরা দেখছি যে ময়লা পরিষ্কারটা ঠিক মতো হয়নি, কিন্তু ময়লা কেন পরিষ্কার হলো না, এর পেছনে কারা দায়ী সেই জিনিসগুলো খুঁজে বের করা দরকার। প্রথম হলো ইজারাদার তাদের দায়িত্ব পালন করেনি। জি, 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 2 নম্বর হলো আমি একটু শেষ করি, 2 নম্বর হলো যতগুলি হাট বসার কথা ছিল তার চেয়ে অনেক গুণ বেশি বলেছে। 3 নম্বর হলো যতটুকু এরিয়া নিয়ে হাট বসার কথা ছিল তার চেয়ে কয়েক গুণ বড় করে বসেছে, রাস্তাঘাটে চলে গিয়েছে। 4 নম্বর হলো যে মহল্লায় হাট বসে গিয়েছে। এখন প্রশ্ন হলো সিটি কর্পোরেশন অফ রাখলাম, এই 4টা পয়েন্টে যারা জড়িত তাদের কি হবে? এখন এই 4টা পয়েন্ট যদি ঠিক থাকতো আগে, তাহলে কিন্তু সিটি কর্পোরেশনে এত ব্যাগ পেতে হতো না ময়লা পরিষ্কার করার জন্য। তাকে অনেকগুলি বেশি ইফোর্ট দিতে হচ্ছে। প্রথম কথা হলো বাজার ইফোর্ট দিতে হচ্ছে, ইজারাদার কথা শুনে নেই। 2 নম্বর হলো নির্দিষ্ট হাটের চেয়ে বেশি সংখ্যক হাট হয়েছে, তাদের জায়গা বেড়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আবার যেগুলো বৈধ ছিল সেগুলোর আকৃতি হয়ে গেছে কয়েক গুণ বেশি। আর 4 নম্বর হলো মহল্লা হাট বসে গেছে। এখন এদের ব্যাপারে সরকার কি করবে সেটা আমরা এখন দেখতে চাই। আমি জাস্ট একটু যোগ করতে আরো একটি চাচ্ছি। বিষয় আছে, তা নিয়ে আমি একটু যুক্ত জি। করতে চাই। সেটা হচ্ছে এই যে খেলার মাঠগুলো নষ্ট হলো, সেগুলোকে পুনরায় ফিরিয়ে আনা হয় না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি। আমরা কি বিসিবির যে কাছ থেকে প্রত্যেকটা টাকা নিব? হ্যাঁ, এই যে খেলার মাঠগুলো নষ্ট কারণ হলো, নিশ্চয়ই আপনি দেখেছেন এর দেখেন- আগে বিসিবির কাছ থেকে টাকা নিয়ে কোনো মাঠ সংস্কারের জন্য আসলে গণমাধ্যমে সংবাদ হয়েছে। এখন এই যে হাটের কারণে সেখানে গরুর হাট ছিল না। হ্যাঁ, গরুর হাট ছিল না। এখন হচ্ছে যেহেতু গরুর হাটের কারণে বিভিন্ন মাঠগুলো, খেলার মাঠগুলো নষ্ট হয়েছে, তাহলে আমরা কার কাছ থেকে এটার ক্ষতিপূরণ নেব? এই একটা বড় প্রশ্ন, যে এইটা আসলে যে পুনরায় যে আবার সেই অবস্থানে ফিরে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোর দায়বদ্ধতা আসলে কার? এবং সেটা এটা কে অনেক করবে? খরচের ব্যাপার, অনেক খরচের ব্যাপার। গরু হাট বসলে আসলে খেলার মাঠ আর থাকে না। থাকে না। এবং ঢাকা পলিটেকনিক সহ অধিকাংশ যে খেলার মাঠগুলো গুলোকে কেন্দ্র করে হাট বসেছে, সেগুলোকে পুনরায় নিয়ে যাওয়া, এটাও তো একটা বড় প্রশ্ন। এটার কি হবে আসলে? আমরা তো আসলে বর্জ্য নিয়ে যাই, এবং বর্জ্য নিয়ে গেলেই তো খেলার মাঠ আসলে খেলার মাঠের উপযোগী থাকে না। হ্যাঁ, তো অবশ্যই। এইখানে এবং আপনি যেখানে কাকে আমাদের দায়বদ্ধ এমনিতেই করবেন? খেলার ব্যবস্থাপনা অনেক কম, সেখানে যে কটি মাঠ ছিল সেটা যদি এভাবে নষ্ট হয়, তাহলে অবশ্যই তার দায়ভার কাউকে না কাউকে তো নিতে হবে। মাহবুবুর রহমান তালুকদার, আপনার যদি কোনো মন্তব্য থাকে শেষ মুহূর্তে। আমি যেটা জি। বলছিলাম, যে আমরা কিন্তু ধরেন এই যে ঠিকাদার বিভিন্ন জায়গায় বাস করেছে, এবং ঠিকাদার
বাসগুলি উঠানোর কথা। আমরা যে একটা ইমার্জেন্সি আমরা একটা অপশন রেখেছিলাম যে আমরা এবার যদি ঠিকাদার যদি ডিলে করে প্রথম দিন যদি বা ঈদের আগের দিন রাত 12টা থেকে যদি বাস অপসারণ শুরু না করে, তাহলে আমাদের নিজস্ব জনবল আমরা কয়েকজন প্রায় প্রতিটা হাটের জন্য প্রায় ওই সময় জানেন যে আসলে লেবারদের প্রাইসটা ভেরি হাই থাকে। নর্মালি 1100-1200 টাকা একটা লেবার পাওয়া যায়, বাট ওই সময় আমাদের 2500-3000 টাকা করে একটা লেবারকে দিতে হয়। সো আমরা প্রতিটা হাটের জন্য কিন্তু 40 থেকে 45 জনকে আমরা এয়ারমার্ক করেছি, যাদেরকে আমরা আলাদাভাবে পয়সা দিই। আপনারা কেন, তালুকদার সাহেব আমি একটা প্রশ্ন, আপনারা কেন করবেন? ইজারাদারদের তো সেখানে তো আপনাদের, হ্যাঁ ওখানে তো লেখাই ছিল যে আপনারা পরিষ্কার করবেন, কিন্তু জরিমানার টাকাটা এটা পুরো টাকাটা ইজারাদার দিবে। যাদেরকে ইজারা দিয়েছেন যে তোমরা কেন পরিষ্কার করলে না? জি যে এটা কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। হ্যাঁ, আমরা ওদের বিরুদ্ধে অলরেডি তাদের বিরুদ্ধে আগামীবার তারা হাট ইজারাদার পাবে কি, ইজারা পাবে কিনা এই ব্যাপারে না, আগামীবার আসতে তো অনেকদিন সময়, কিন্তু এখন যারা এই কাজটি করলো তাদেরকে ধরার বিষয়ে তাদেরকে পেনাল্টি, জি পেনাল্টি করছি তাদের, কিন্তু আমরা অলরেডি একটা সার্টেন অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা উল্লেখ করতে চাচ্ছি না, তাদের কিন্তু আপনার সিকিউরিটি ডিপোজিট আমার কাছে আছে অলরেডি, সিদ্ধান্ত হয়েছে তাদেরকে আমরা সিকিউরিটি ডিপোজিটটা দিব না। আপনি বলতে পারেন যে সাফারিংসটা আমাদেরকে করিয়েছে, এই সাফারিংস এর জন্য আমরা অফিশিয়ালি যেভাবে কি করা যায় সেটা মাননীয় প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন। নিশ্চয়ই আমরাও আসলে চাই যে আপনারা এখানে কঠোর থাকবেন এবং এই ব্যবস্থাপনায় আপনারা যেভাবে নিরলস কষ্ট করে যাচ্ছেন সেটি যেন আসলে সামনের দিনগুলোতে আরো সহজতর হয়, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। ধন্যবাদ মাহবুবুর রহমান তালুকদার। এবং আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ কালকে দৃশ্যমান চেঞ্জ দেখবেন। অবশ্যই আমরা সেই প্রত্যাশায় থাকলাম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। সবুজ মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে। আমরা আলোচনা করতে চাই যে এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে, সেটি হচ্ছে কম বেশি সবাই আসলে গণমাধ্যম থেকে এর মধ্যে তথ্য জানে যে আল-দিন হাসপাতালে 6 শিশু এবং নবজাতক 6 শিশু মৃত্যু হয়েছে। তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি সেই তদন্ত কমিটি কিছুক্ষণ আগে প্রতিবেদন দিয়েছে, তবে প্রাথমিকভাবে এটা আরও চলবে তদন্ত। প্রাথমিকভাবে তারা বলছে যে এসির যে গ্যাস সেটির কারণে, লিকেজের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু কেন এরকম একটি সেন্সিটিভ, যেখানে নবজাতক শিশুকে রাখা হয় সেই ঘরে এসির ব্যবস্থাপনাটি ঠিক আছে কি নেই সেটি কেন আগে থেকে দেখা হয়নি? কারণ আমরা খুব ভালো করে জানি যে আল-দিন হাসপাতালটি যারা একটু মধ্যবিত্ত অথবা সেরকমভাবে বড় কোনো হাসপাতালে চিকিৎসা নেবার, বিশেষ করে প্রসূতি মার এবং শিশু জন্ম দেওয়ার যে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সেটি অনেকেই যারা আসলে নিজে সেই ব্যবস্থাপনা করতে পারে না, আল-দিন হাসপাতাল সেটি কিছুটা কম খরচই করেন বলে এখানে অনেক বেশি কিন্তু প্রসূতি মা এবং নবজাতক শিশুর জন্ম হয়। আমরা এর আগে দেখেছি বিভিন্ন গণমাধ্যম এবং তাদের রেকর্ডে। সেই জায়গায় এই ঘটনাটি অবশ্যই এক ধরনের উদ্বেগের জায়গা তৈরি হয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির। অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। সিআইডি তদন্ত করেছে এই বিষয়টি নিয়ে, যতটুকু গণমাধ্যমগুলো বলছে, এবং সেখানে এসি লিকেজের বিষয়টি তারা আলাদাভাবে তদন্ত করে দেখছে যে এই ঘটনাটি কতটা সত্য এবং একই সাথে আর কোনো গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের ছিল কিনা। আপনার কাছে জানতেই চাই যে এই ধরনের একটি হাসপাতালের দিকে সরকারের পক্ষ থেকে নজরদারির যে বিষয়টি, কারণ যেখানে শুধুই প্রসূতি মা এবং নবজাতকের বিষয়ে চিকিৎসা সেবাটি দেওয়া হয় সবচেয়ে বেশি, সেখানে তো আলাদাভাবে তাদের দেখভাল রক্ষণাবেক্ষণের জায়গাটি নজরে থাকা দরকার। সেখানেও কি গাফলতি আসলে লক্ষ্য করা গেল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টিভির সকল কলাকুশলীকে এবং সকল দর্শকদেরকে, এবং সকল দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং সাথে এটিও আমি, যারা এই পর্যন্ত আপনি জানেন যে আল-দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের যে 6 জন নবজাতক শিশুর মৃত্যুবরণ হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, তাদের সকলের প্রতি, তাদের সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি জানেন যে যেদিন ঘটনাটি ঘটেছিল আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং মহাপরিচালক থেকে শুরু করে সহকারী পরিচালক এবং সকলের সাথে কথা বলে পরিদর্শন করে যে জায়গাটি, অ্যাকচুয়ালি যে জায়গাতে আপনার পোস্ট লেবার ওয়ার্ড যেটাকে তারা বলেন, সেই জায়গাটি কিন্তু সিলবদ্ধ ছিল, যার কারণে ওই অংশটুকু ভিজিট করা হয়নি। কিংবা পরবর্তীতে আমি এনআইসিইউ থেকে শুরু করে সকল জায়গাগুলোকে ভিজিট করে সাংবাদিকদের সাথে তাদের মুখোমুখি হয়েছে এবং তাদের সাথে কথাও বলেছিলাম এই ব্যাপারে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত করবেন তদন্ত কমিটি। তবে আমি আপনাদের
জানানোর সাথে বলতে হচ্ছে যে তদন্ত কমিটি খুব সম্ভবত একটি সময় তারা এক্সটেনশনের জন্য তারা আবেদন করেছেন এবং তারা মৌখিকভাবে মনে হয় সেটি পেয়েছেন। 3 তারিখে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট মনে হয় তারা পেশ করবেন, আমি যতটুকু আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে। আর তদন্ত কমিটি সেখানে বের করবেন যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে, কারণ এসির জন্য যদি এসির লিক যেটা বলা হচ্ছে যে সেই কারণে যদি ঘটে থাকে, দেখেন একটি হাসপাতালের জন্য কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিন্তু লাইসেন্স প্রয়োজন হয় এবং একটি হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয় কিনা, সেই লাইসেন্স নবায়নে পরিবেশ অধিদপ্তরের কাগজ আছে কিনা সেটি দেখেন, ফায়ার সার্ভিসের যে লাইসেন্স আছে কিনা সেটি দেখেন। সুতরাং সকল ব্যবস্থা রেখেই কিন্তু একটি হাসপাতালকে পরিচালনা করে এবং এটি তার মধ্যে আবার একটি মেডিকেল কলেজ হাসপাতাল। সুতরাং সেখানে সেই ধরনের ব্যবস্থাগুলো পর্যাপ্ত ছিল কিনা সেটি তদন্ত কমিটির ভেবে দেখা উচিত এবং তদন্ত কমিটি সেটিকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখবেন। এবং তদন্ত সেখানে কমিটির সদস্যদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? দেখেন, তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলাটা সেখানে কিন্তু অনেকেই বলবেন যে সেটাতে আপনার কোনো প্রভাবান্বিত করতে চাই কিনা, সেজন্য আমি ওইভাবে ব্যাপারটা না। তদন্ত কমিটির আমি যেদিন গিয়েছিলাম তদন্ত কমিটির একজন কিন্তু এসেছিল এবং পরবর্তীতে যারা স্বাস্থ্য অধিদপ্তরে যারা অন্যান্য যারা আছেন বিশেষ করে ডিজির সাথে এবং সহকারী ডিজি যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে ব্যাপারগুলো জানতে পেরেছি যে তারা 3 দিন সময় এক্সটেনশনের জন্য তারা আবেদন করেছেন। তবে এখানে কিন্তু শুধু এসির যে ব্যাপারটি আছে শুধু সেটিকে বিবেচনা করলেই হবে না, এর সাথে কিন্তু আপনি প্রত্যেকটা বাচ্চা কিন্তু যারা ছিলেন নবজাতক তারা কিন্তু তাদের ব্রেস্ট ফিড করা অবস্থায় তাদের ছিল এবং 1 থেকে 3 দিনের শিশু ছিলেন এবং সেখানে কিন্তু মেডিসিন জনিত কোনো ঘটনা আছে কিনা বা বিষক্রিয়াটা কিন্তু অন্য ধরনের কোনো ঘটনা আছে কিনা সেইটাকে চিন্তা করে কিন্তু আপনি এগোতে হবে। এবং যে ঘটনাগুলো রাতের থেকে হচ্ছিল সেটি সকালে তাদের বাচ্চাগুলোর মৃত্যু বরণ করলো, তাহলে এই দীর্ঘ সময় কেন তারা সেই ওই তাদের যে পোস্ট লেবার ওয়ার্ডে ছিল সেখান থেকে কেন বাচ্চাদেরকে সরিয়ে নেওয়া হলো না, এগুলো কিন্তু অনেক নানাবিধ প্রশ্ন কিন্তু যেমন সাংবাদিকদের কাছে যেমন জন্মেছে, যেমন আমাদের মাঝে এসেছে এবং সেটি কিন্তু সাধারণ জনগণের মাধ্যমে কিন্তু এই ধরনের কথাগুলো উঠে এসেছে। সুতরাং সেগুলোকে সবগুলো দিক আপনাকে বিবেচনা করেই কিন্তু একটি তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আসা উচিত আমি মনে করি। এখানে যদি গাফলতি পাওয়া যায়, যদিও এর মধ্যে বারবারই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ছিল, হয়তো তদন্তের কারণে আরও এটি বলা যায় একেবারে পরিষ্কার হবে। কি ধরনের ব্যবস্থা আসলে নেবে সরকার এই বিষয়ে? হাসপাতালটি কি জরিমানা হবে? হাসপাতালে কি ক্ষতিপূরণ দিবে যারা ভুক্তভোগী তাদেরকে, নাকি বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও আমরা দেখতে পাবো? দেখেন, আমি যখন এই ঘটনাটি ঘটেছে আমি কিন্তু তাৎক্ষণিক স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি তারপরে আদ্দিন হসপিটালের যে সহকারী পরিচালক তাদেরকে অনুরোধ করেছি যে অন্তত যাদের বিল যেগুলো বাকি ছিল সেই বিলগুলো যেন মওকুফ করা হয় এবং তাদেরকে যেন তাদের লাশগুলো যে তারা বাসায় নিয়ে যাবে বা যেখানে কবরস্থানে নিয়ে যাবে যে ব্যবস্থাই করা হবে না কেন সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। এবং আমি কিন্তু এখানে একটি কথা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যেটি যে পোস্টমর্টমের ব্যবস্থা আপনারা করেছেন কিনা, পোস্টমর্টম করা হয়েছে কিনা। তারা বলেছেন যে বাচ্চা একটি মানবিক ব্যাপার, তাই তারা এখানে একটু ছোট শিশু তার পরিবার রাজি হয়নি। সেটি তদন্ত কমিটি অবশ্যই এই দিকটি বিবেচনা করবেন এবং তারা যারা বাচ্চা শিশুদের যারা অভিভাবক আছেন সেই অভিভাবকদের সাথে আপনি ক্রস কোশ্চেন করলে আপনি কিন্তু জানতে পারবেন যে তারা কি এটি এখানে কোনো গাফলতি আছে কিনা। কারণ আপনি পোস্টমর্টম ছাড়া আপনি অ্যাকচুয়াল কস্টটা কিন্তু আপনি জানতে পারবেন না, ময়নাতদন্ত ছাড়া কিন্তু আপনি জানতে পারবেন না। তাহলে কি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের একটু সুবিধাজনক অবস্থানে তারা আছে কিনা, তারা আইনের আওতায় পুরোপুরি তাহলে কি আসতে মানে সুবিধাজনক যদি প্রয়োজন মনে করে, যদি তদন্ত কমিটি প্রয়োজন মনে করে কিংবা যে সিআইডি টিম যেটি দায়িত্বে আছেন যেটা আপনি বলেছেন আপনার প্রতিবেদনে, সেখানে যদি সিআইডি টিম মনে করে তাহলে কিন্তু সেখানে অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবকরা যদি রাজি হন সেখানে কিন্তু আমরা এর আগেও দেখেছি মানে তদন্তের স্বার্থে কয়েক বছর পরেও সেটা অবশ্যই মানে পোস্টমর্টম ছাড়া কি তদন্তের জায়গাটি আরো ইয়ে করা যায় না, মানে শক্তিশালী করা যায় না? পোস্টমর্টম কি করা লাগবে? এই বিষয়টা কি অনেকটা এরকমই? অ্যাকচুয়ালি আপনি যদি আপনার যে কজ অফ ডেথ যদি আপনি জানতে চান বা কি কারণে হয়েছে, ওইখানে কি অন্য কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, কি কারণে কোন ইসের মাধ্যমে হলো, সেই ধরনের ব্যবস্থাগুলোকে জানতে গেলে কিন্তু সেটি কিন্তু
আপনার হয়তো বা প্রয়োজন হতে পারে। কিন্তু আপনার যেখানে তারা প্রত্যক্ষভাবে যেটা দেখেছেন যে সেখানে কারিগরি কুটিগত কোনো কারণ আছে কিনা, কিংবা বিল্ডিং কোড যেটি সেটা মেনে ওই বিল্ডিংটি করা হয়েছে কিনা, সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আছে। এখানে কিন্তু অনেকগুলো এবং পার্শ্ববর্তী যে তাদের যে বিল্ডিং এর পাশে যে পরিবেশ, সেই পরিবেশগুলো কিরকম আছে সেটাও কিন্তু দেখা আছে। অবশ্যই আপনি যেটি বলেছেন আমিও সেটার সাথে একমত যে আদ্দিন হসপিটাল সুনামের সহিত কাজ করছিলেন এবং বাচ্চাদের জন্য যে একটি মানে সহজ মূল্যে যেটি বলা যায় সেটি তারা তাদের সেই হাসপাতালে সেটা ব্যবস্থা ছিল, সে ব্যাপারে কিন্তু মানে হয়তো আপনার মতো অনেকেরই দ্বিমত হবেন না। কিন্তু সেই ব্যবস্থাপনা যেটা একসাথে 6টি বাচ্চার মৃত্যুবরণ, এটা কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত এবং সেটি অনেকেই সেই ব্যাপারটিকে সহজভাবে মেনে নিতে পারে না। সেই জন্যই তদন্ত কমিটি যে বিশেষ করে তাৎক্ষণিক তদন্ত কমিটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সরকারকে অসংখ্য ধন্যবাদ যে তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে তারা পরবর্তীতে 3 সদস্যের হলো, তারা পরবর্তীতে একজন শিশু বিশেষজ্ঞকে একজনকে ইনক্লুড করেছে আমি যতটুকু জানি। সেখানে তারা সেই ব্যাপারটিও তারা করেছেন। সুতরাং আশা রাখি যে একটি পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তদন্তটি সঠিক তদন্তই তারা সেখানে তাদের তদন্ত রিপোর্টে তারা পেশ করবেন। শুধুই তদন্ত প্রতিবেদন পেশ করা না, আমরা আসলে চাই যে দায়ী যারা তাদেরকে আপনারা হচ্ছে আইনের আওতায় নিয়ে আসেন, কারণ এইটি একটি অনেক বড় আসলে বলা যায় সকল চিকিৎসা ক্ষেত্রে যেসব বাচ্চারা চিকিৎসা নিচ্ছে আমরা জানি এক ধরনের আসলে এইটি বলা যায় সামনের দিনগুলোতে মানুষ ভাববে যে ভুল চিকিৎসা করলে অথবা চিকিৎসা ব্যবস্থাপনাটি কেমন করে রাখা উচিত যাতে বাচ্চাও মারা যাবে না এবং একই সাথে সেও কোনো ধরনের আপনি দেখেন যদি তদন্ত কমিটি সেই ধরনের তদন্ত রিপোর্ট পেশ করার পরে সেটি কিন্তু অবশ্যই আপনি সেই ব্যবস্থা আছেন, আপনার বিএমডিসি আছেন, যদি ডাক্তার সেখানে অবহেলার স্বীকার করেন কোন ডাক্তারের দ্বারা, সেখানে কিন্তু তার লাইসেন্সকে ক্যান্সেল করার মতো এবং শাস্তি প্রদান করার মতো ক্ষমতা কিন্তু বিএমডিসি আছে। সুতরাং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সেটা কিন্তু করতে পারে। এবং আপনার এদেশের যে বিচারিক যে আদালত, সেই আদালতের মাধ্যমে যেহেতু একটি মামলা হয়েছে, আপনি কিন্তু অলরেডি জানেন যে একটি অভিভাবক কিন্তু একটি মামলা করেছেন। সুতরাং এই মামলার মাধ্যমে কিন্তু আপনি সেই ব্যবস্থা আপনি নিতে পারবেন। প্রয়োজন বোধ এরকম হতে পারে যদি সেটি প্রয়োজন হয় যে হাসপাতালের লাইসেন্স নিয়ে যে কথাবার্তা হয় সেটি নিয়ে আপনি করতে পারেন এবং হাসপাতালের এই ঘটনার সাথে যারা জড়িত যদি কোনো অবহেলার শিকার হয়ে থাকেন সেই ব্যাপারে সেই শাস্তিমূলক ব্যবস্থাটি কিন্তু চাইলেই কিন্তু আদালত সেটিকে নিতে পারে। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশাই রাখতে চাই। সর্দার ফরিদ, আপনার জি, আমার একটা প্রশ্ন সেটা হলো যে আপনি নিজেও বলছিলেন যে আদ্দিন হসপিটালটা একটা বিশেষায়িত হসপিটালের মতো, গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের জন্য এটা খুব সহজ, মানে কম খরচে আর কি অনেকে চিকিৎসা করতে চান এবং এই ব্যাপারে তারা সুনাম অর্জন করেছেন নিঃসন্দেহে। কিন্তু যেহেতু একই ওয়ার্ডে এরকম 6 জন নবজাতক যাদের বয়স 2-1 দিন এরকম মারা যাওয়ার ঘটনায় নিঃসন্দেহে খুব দুঃখজনক, বেদনাদায়ক, বিশেষ করে তার অভিভাবকদের জন্য আমরা আসলে কী সান্ত্বনা দেবো জানি না। এখন একটা বিষয় যেটা হয়েছে সেটি হলো যে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি আবার সময় বাড়িয়েছে, যেটা প্রফেসর রফিক সাহেব বললেন যে আমরা জানি না যে তদন্ত রিপোর্টটা কবে আমরা পাবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে যেটা সব জায়গাতে যেটা মূল কথাটা সেটা কোনো না কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষের একটা গাফিলতি ছিল বা অসচেতনতা ছিল। এখন প্রশ্ন যেটা হলো মানে যে সমস্ত খবর আগেই বেরিয়ে আসছে তদন্ত কমিশন রিপোর্ট দেওয়ার আগে, চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগেই, সেটা নিয়ে এক ধরনের আলোচনা এখন আমরা করছি আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কথা বলেছেন শুরুতে যে কিছুটা গাফিলতি ছিল তাদের এই বিষয়ে। এখন প্রশ্ন যেটা হলো যে একটা প্রশ্ন প্রফেসর রফিকও বলেছেন, সেই প্রশ্নটা আমারও, যে এতক্ষণ ধরে শিশুরা এরকম ধরনের একটা সমস্যা হলো শিশুদের ওয়ার্ডে, তাহলে তারা এতক্ষণ কি করলেন? দীর্ঘ সময় তো, অল্প সময় না। এটা একটা প্রশ্ন আসছে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে তদন্ত কমিশনের ব্যাপারে আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথা হলো যে তদন্ত কমিশনে কি কি বিষয় আসা উচিত প্রফেসর রফিক বলছিলেন এবং সঠিক বলছিলেন। এখন প্রশ্ন যেটা হলো তদন্ত কমিশনটা আমরা আসলে আলোর মুখ দেখতে পাবো কিনা, কারণ অতীতে কোনো তদন্ত কমিশন আমরা ঠিকমতো দেখতে পাই না। এই একটা আশঙ্কা তৈরি হয়, একটা আস্থার সংকট কিন্তু আমরা রয়েছে সব বিষয়ে। তদন্ত কমিটি মানেই কেউ একটু রসিকতা করে বলেন যে তদন্ত কমিশন দেখার জন্য আরেকটা তদন্ত কমিশন করতে হয়, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। সেটা যাতে না হয়, কারণ এটা মানুষের জীবন মরণের একটা প্রশ্ন। হসপিটাল একটা খুব সেন্সিটিভ জায়গা এবং আমরা মনে করি যে এই বিষয়ে যেটা আপনিও নিজেও বলছিলেন যে এই বিষয়ে তদন্ত কমিশনের রিপোর্টটা যাতে প্রকাশিত হয় এবং দায়ী ব্যক্তিরা যাতে সাজাটা পায়।
এখন দেখা গেলো যে মিডিয়া সরব রইলো, তদন্ত কমিশনও সরব থাকলো, মিডিয়া একটু চুপ হয়ে গেলো, তদন্ত কমিশনও চুপ হয়ে গেলো, যেটা আমরা অতীতে অনেক ঘটনা দেখি। এই ঘটনা যাতে না হয়, কারণ খুবই সেন্সিটিভ। আমি বলছিলাম যে 8 দিন একটা বিশেষায়িত হসপিটালের মতো, যদি তারা দাবি করে না, কিন্তু আলটিমেটলি বিশেষায়িত, সেখানে নবজাতক এবং গর্ভবতী মায়েদের চিকিৎসাটা সেখানে করা হয়। এবং আমরা আশা করব যে এই বিষয়ে একটা বিষয়ে প্রশ্ন উঠছেই, সেটি হলো যে পোস্টমর্টেমটা হয়নি। কারণ পোস্টমর্টেম না হলে এই শিশুগুলো কিভাবে মারা গেল সেটা জানাটা একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। উনি প্রফেসর রফিক বলছিলেন যে বিষক্রিয়া হতে পারে, অন্য কিছু হতে পারে, আমরা জানি না। আবার আরেকটা অন্য একটা দিকও রয়েছে, ছোট বাচ্চাদের পোস্টমর্টেম হয়তো গার্জিয়ানরা চাননি, হতে পারে, কারণ এটা এখানে আবেগের ব্যাপার, এক ধরনের কষ্টবোধের ব্যাপার, সব মিলিয়ে একটা বিষয়। কিন্তু পোস্টমর্টেম হলে সম্ভবত ভালো হতো, এটা আমার ব্যক্তিগত মতামত। তা তো অবশ্যই, কিন্তু যেহেতু আপনিও বলছিলেন যে এত যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 1 দিন থেকে 3 দিনের শিশু জন্মের পরে, এত ছোট বাচ্চা, মানে তাকে আবার পোস্টমর্টেম করা, এটা অনেক প্রথম দিনেই আসলে অনেক পিতামাতার কাছে যখন এই বিষয়টি বলা হয়েছিল তখন তারা করবার জন্য আসলে অস্বীকৃতি জানিয়েছে। ডক্টর রফিক, আমরা তো আসলে বলা যায় অপেক্ষাই করব, যেহেতু 3 তারিখ পর্যন্ত এই তদন্ত কমিশন বা তদন্ত কমিটি সময় নিয়েছে। এর মাঝে 8 দিন হাসপাতালে চিকিৎসা সেবাটি আপনারা কোনোভাবে নজরদারিতে রেখেছেন কিনা? তদন্ত কমিটি তো তার মতো করে তদন্ত করে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আলাদাভাবে বিষয়টি দেখভালের পাশাপাশি এখন যে শিশুরা জন্মাচ্ছে বা গর্ভবতী মারা সেখানে আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কোনো ধরনের নজরদারি রাখছেন কিনা, এবং একই সাথে অন্য হাসপাতালগুলোতেও, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কোনো রকম নির্দেশনা দিয়েছেন কিনা? দেখেন, এটি আপনি যেটি বলেছেন আসলে সঠিক একটি তথ্য, যে আপনি যে পরবর্তীতে কারোই জন্য এই ঘটনাগুলো না ঘটে, এবং সে ব্যাপারে কিন্তু সচেতন হয়েছে। এবং আমি কিন্তু যে এনআইসিউতে গিয়েছি, তাদের এনআইসিউতে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা, পর্যাপ্ত সাপোর্ট, তাদের সমস্ত কিছু আছে, এই ব্যাপারে আমাদেরও কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কিন্তু এখানে বলেছিলাম যে তদন্তের স্বার্থে বিশেষ করে যে সিসি ক্যামেরাটা যেটি আছে, সেই সিসি ক্যামেরাটা যদি আপনি যে ভিডিও ফুটেজগুলো আছে, আমি কিন্তু ওদিনই আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে কিন্তু সেই কোশ্চেনটি তুলেছিলাম যে ভিডিও ফুটেজটা যদি আপনি জব্দ করা যায়, তাহলে আমাদের কিন্তু প্রকৃত সংখ্যা, সেটা কি করা গেছে? হ্যাঁ, সেটি কিন্তু করা গেছে, এবং তারা কিন্তু সেটি আমার সাথে যে কথা হয়েছে তারা বলেছে যে সেটি তারা নিয়েছেন। সুতরাং যদি তাহলে মানে সাংবাদিকদের মাঝে যে কোশ্চেনটি হয়েছিল, প্রশ্নের যে একটি জেগেছে যে অ্যাকচুয়াল কতজন শিশু, সেটি কি 6 না 11, এটা নিয়েও একটা আসলে প্রশ্ন আছে, যে অনেকে বলছেন যে 11 জন বাচ্চা। সেটা নিয়ে কিন্তু আপনি সেই ফুটেজে কিন্তু আপনি স্পষ্ট আপনি সেটা দেখতে পাবেন। তবে আমি যে রেজিস্ট্রি খাতা তারা আমাকে যেটি দেখিয়েছেন, যে ডাটাবেজে, সেখানে সেখানে দেখিয়েছেন যে কিভাবে 5 জন মায়ের 6 জন বাচ্চা, কারণ একজন টুইন বেবি ছিলেন এখানে। টুইন বেবি থাকা, সেই টুইন বেবি যে নাজমা বেগম, সেই নাজমা বেগমের বাড়িতে কিন্তু আমি ওই দিন রাতে গিয়েছিলাম, এবং যেদিন ঘটনা সেদিন নাজমা বেগমের বাড়িতে গিয়েছিলাম, তার অ্যাড্রেস বের করে সেখানে আমি গিয়েছি, এবং তাদের সাথে তার পরিবারে যে কি পরিমাণ, যে ঈদের আগের দিন যে কি কান্নার রোল, সেটি যদি আপনি আসলে এই কথাগুলো মানে মিডিয়ার সামনে এত সহজভাবে বলাটা খুব কঠিন। আসলে সেই পরিবেশটা আমি দেখে এসেছি, যে তাদের কি পরিবারের কি অবস্থা, এবং বাবা মা দুজনের কি অবস্থা, এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কি অবস্থা, তারা কি বিমর্ষ একটি ঘটনা। এবং সেখানে তারা অনেক কথাই বলেছেন, এবং সেই কথাগুলো কি মিডিয়ার সামনে তারা বলেছেন। সুতরাং তদন্ত কমিটি সেই নিশ্চয়ই যে ব্যাপারটি ছিল লাইভ, একদম লাইভ এসেছে, সে তদন্ত কমিটি নিশ্চয়ই ওই ভিডিওটি কালেক্ট করে হয়তো তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হতে পেতে পারবেন, এবং সেটিও কিন্তু অনেক কিছু ফুটে উঠেছে সেই তার বক্তব্য দানের মাধ্যমে। সুতরাং এগুলোকে কিন্তু সবকিছু মিলিয়ে যদি আপনি সঠিক ভাবে এটা পর্যালোচনা করা যায়, তবে আমি আশা রাখি যে এটা, তবে অবশ্যই এই তদন্ত যেন আলোর মুখ দেখে, এবং তারা যেটা বলেছেন যে 3 তারিখ পর্যন্ত তারা মায়েদের স্টেটমেন্টটা তারা নেওয়ার জন্য তারা সময়টি বাড়িয়েছেন। সুতরাং সেই ব্যাপারে যেন সঠিক ভাবেই তারা সঠিক সময়ে
তাদের যেন তাদের তদন্ত রিপোর্টটা পেশ করে, এবং সেই তদন্ত শুধু আলোর মুখ দেখলেই হবে না, সেটি প্রকাশিত হয় এবং আমরা সেটি আসলে যেন- সেই প্রত্যাশায় রাখতে চাই যে সেখানে কোনো ধরনের লুকোচুরি থাকবে না। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। আগামীতে আবারও কথা হবে আপনার সাথে। দর্শক, আমরা আলোচনা করতে চাই, যদিও আদিনের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে শিশুর মৃত্যুর খবর আমরা নিয়ে আলোচনা করছিলাম। এবার আলোচনা করতে চাই শিশুদেরই একটি বিষয়, সেটি হচ্ছে হাম এবং তার উপসর্গ। আজকে ঢাকায় 9 জন শিশু, এবং পুরো যদি মারা যাওয়ার সংখ্যা আমরা বলি 10টি শিশু আজকে মারা গেছে, এবং সেই সংখ্যাটি এখন পর্যন্ত 500 তো ছাড়িয়েছেই, 550 কাছাকাছি আসলে পৌঁছে গেছে। সেই জায়গায় আছি আমরা। ডক্টর খন্দকার মোবাশ্বের আহমেদ, শিশু রোগ বিশেষজ্ঞ, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ ডক্টর মোবাশ্বের আমাদের সাথে যুক্ত হয়েছেন। সর্দার ফরিদের মনে একটি প্রশ্ন আছে ওনার কাছে শুরুতে। ডক্টর মোবাশ্বের, আপনি শিশু বিশেষজ্ঞ, আপনার কাছে একটা জিনিস মানে জানতে চাইবো, কারণ হলো সাধারণ মানুষ এই প্রশ্নটা বারবার উঠাচ্ছে। সেটি হলো, আপনি নিশ্চয়ই দেখছেন মিডিয়াতে রিপোর্ট হচ্ছে এইভাবে, হাম ও উপসর্গ নিয়ে আরও এতজনের মৃত্যু, এরকম আমরা নিউজ করছি। এর মানে হলো হাম এবং উপসর্গ, আসলে হাম কি না। প্রশ্নটা হলো যে হাম এবং উপসর্গ, তাহলে আমরা কি এই প্রশ্ন আপনাকে করতে পারি যে এই রোগটা আসলে কি, হাম না অন্য কিছু, সেটাই এখনো নির্ধারণ করা যায়নি, তাহলে চিকিৎসাটা কিভাবে হবে? নিজেও যখন মিডিয়াতে দেখতাম বা পত্রিকায় দেখতাম যে হাম এবং উপসর্গ, আমি নিজেও কনফিউজ হয়ে যেতাম। পরে যেটা বুঝলাম যে আপনার হামের যে জেনুইন ডেফিনিটিভ যে ডায়াগনস্টিক টেস্ট, এটা সাধারণত করা হয় না। এখন যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট, এখন হামের টেস্টগুলি করে দেখা হচ্ছে, কারণ হাম যে রোগটা, এটা ক্লিনিক্যালি এত বেশি স্পষ্ট যে এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট বা ডায়াগনস্টিক ল্যাব টেস্ট প্রয়োজন পড়তো না। এটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারতাম, এবং ইভেন ডাক্তার ছাড়াও সাধারণ মানুষও অনেকে হাম চিনে ফেলে। কিন্তু এখন প্রমাণের জন্য আপনাকে টেস্ট করতে হবে। এখন প্রমাণ করতে গিয়ে আমাদের তো ল্যাবের ফ্যাসিলিটি এত বেশি নাই, সারা দেশে হাম ছড়িয়ে গেছে, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ল্যাবের সংখ্যা তো সেই সংক্রমণের তুলনায় নগণ্য। যার ফলে আমরা যেগুলি ল্যাব টেস্ট দ্বারা কনফার্ম না, সেগুলোকে আমরা বলছি উপসর্গ, আর যেগুলি কনফার্ম সেগুলিকে আমরা হাম বলছি। অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে আসলে খুবই ডিফারেন্স খুবই সীমিত। আসলে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি ক্লিনিক্যালি এদেরকে আমরা হামই বলছি। তাহলে চিকিৎসাটা কিভাবে করছেন, যেহেতু আপনারা নিশ্চিত না যে হাম কিনা অনেক ব্যাপারে? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, চিকিৎসা তো হামের জন্য তো অ্যান্টিভাইরাল কোনো ট্রিটমেন্ট নাই, স্পেসিফিক হামের জন্য কোনো চিকিৎসা না। এখানে হচ্ছে যারা ভর্তি হচ্ছে তাদের কমপ্লিকেশন থাকলে সেই কমপ্লিকেশনের চিকিৎসা, এবং মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া। এবং নিউমোনিয়ার যে সকল নিউমোনিয়াতে যাদের অক্সিজেন সাপোর্ট লাগে, যাদের অ্যান্টিবায়োটিক লাগে, বা অন্যান্য নিউট্রিশনাল সাপোর্ট, আইভি ফ্লুইড, ওই যে সাপোর্ট ওগুলা হাম নিয়ে ডেফিনেটিভ হাম নিয়ে আসলে যে চিকিৎসা, উপসর্গ নিয়ে আসলে একই চিকিৎসায় কোনো পার্থক্য নাই। এবং যেহেতু হামের সরাসরি কোনো চিকিৎসা নাই, আমরা চিকিৎসা করছি অ্যাকচুয়ালি ফর কমপ্লিকেশন, নট ফর মিউজিস। আরেকটা বিষয়, সেটা হলো যে এই যে প্রতিদিন এর কোনো প্রশমন ঘটছে না, নির্দিষ্ট একটা অঙ্কে আমরা প্রতিদিন মৃত্যুর খবর পাচ্ছি, কখনো 19 জন, কখনো 17 জন, কখনো 10 জন, কখনো 13 জন। এটা কি শেষ হবে না, না চলতে থাকবে? এই আতঙ্ক তো সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। জি, আজকের নিউজটা আমিও দেখেছি যে আজকে সারা দেশে 10 জন নতুন বাচ্চা মারা গেছে হামে বা হামের উপসর্গ হোয়াট এভার। এখন যেটা হলো, এখানে আসলে আমাদের আশার বাণী আছে, এখানে আমরা হতাশ হওয়া যাবে না। কারণ কি, আমরা প্র্যাকটিক্যালি আমাদের হাসপাতালগুলিতে আমরা নিজেরা দেখছি যে আমাদের হামের যে আইসোলেশন ওয়ার্ড গুলা, ওখানে রোগীর সংখ্যা 50% কমে নেমে এসেছে। এখন যে এই যে মারা যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, মারা তো যাচ্ছে সমান হারেই। এখানে এখন যারা মারা যাচ্ছে মোটা দাগে 2 ধরনের বাচ্চা, যারা ভ্যাকসিন এখনো নেয়নি, অথবা ভ্যাকসিন নিয়েছে কিন্তু ভ্যাকসিনের উপসর্গ ভ্যাকসিনের যে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা তৈরি হতে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। এখন আমি আজকে ভ্যাকসিন নিলাম, আগামী 1 মাসের মধ্যে কিন্তু আমি হামে আক্রান্ত হতে পারি। আমি মিন্স একটা বাচ্চা আমি মিন করছি। আর আরেকটা গ্রুপ হলো যে যারা ভ্যাকসিন নেওয়ার আগেই আক্রান্ত হয়ে গেছে। এই 2টা গ্রুপ ছাড়া
এখন আর কেউ নতুন ভাবে আক্রান্ত হবে না, যেহেতু আমাদের ভ্যাকসিন কাভারেজ প্রায় 100% হয়ে গেছে। তবে হার্ম হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ভ্যাকসিনেটেড এন্ড নন ভ্যাকসিনেটেড চাইল্ড, এটা আমরা যদি বুঝি তাহলে আমাদের আরেকটু সহজ হবে। ভ্যাকসিন দেওয়া বাচ্চাগুলির হার্ম হলেও তাদের হার্মের যে জটিলতা, কমপ্লিকেশন, এগুলি অনেকাংশেই কম হবে। এবং যখন আমাদের ভ্যাকসিন কাভারেজ খুব ভালো ছিল, তখনও কিন্তু হার্ম যে হয়নি তা না। তো হার্ম হতেই পারে, কিন্তু যেটা ভ্যাকসিনেটেড চাইল্ড, আমরা আমাদের বাচ্চাগুলি, যে ভর্তি বাচ্চাগুলিকে আমরা পর্যালোচনা করে আমরা দেখেছি, যাদেরকে টিকা দেওয়া আছে একটা, এমনকি একটা বা দুইটা, তাদের কিন্তু কমপ্লিকেশন কম হয়। এবং যেগুলি বেশি ছোট বাচ্চা, 9 মাসের কম বা 6 মাসের কম, এমনকি নবজাতক, তারা তো আসলে ভ্যাকসিন দেওয়ার বয়সের মধ্যেই পড়ে নাই, তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হলে তাদের জটিলতা এবং মৃত্যুটা বেশি হচ্ছে। ধন্যবাদ। সেই জায়গায় আমরা একই সাথে যেহেতু টিকা কার্যক্রম চলছে, সামনের দিনগুলোতে কি আমরা এই সংখ্যাটি কমে আসার কোনো সম্ভাবনা দেখতে পাবো কিনা? আসলে ডেফিনেটলি এই সংখ্যা অলরেডি আমরা দেখছি। হয়তো এটা মানে আপনাদের চোখে বা আসতে একটু সময় লাগবে। আমরা কিন্তু আমাদের ওয়ার্ডগুলি, যেখানে আমাদের অন এন এভারেজ ওয়ার্ডে 100+ রোগী ভর্তি থাকতো, সেখানে দেখা গেছে এখন এটা লেস দেন 50-তে চলে আসছে। হ্যাঁ, ঈদের প্রভাবও আছে, তবে হামের রোগীগুলো বা হামকে যারা দেখেছে বা যে পরিমাণ ভয়, ঈদের বন্ধেও অনেক বাচ্চা কিন্তু আমাদের আছে, যাচ্ছে না। আপনি ঈদের এখানে প্রসঙ্গটি তুলেছেন, একটি বিষয়টা জানতে চাই। এই সময় আমরা দেখেছি ঘরে ফিরেছে অনেক মানুষ, এবং সেখানে শিশুরাও আছে, যেহেতু আনন্দের একটি সময় আমরা পার করছি ঈদের। গ্রামে যেভাবে ছড়িয়েছে হাম, এই যে বাচ্চারা এখন গিয়েছে গ্রামে, সেখান থেকে রোগীর সংখ্যা বাড়ার কোনো আশঙ্কা আপনি করেন কিনা? আচ্ছা, এখানে এই সংখ্যাটা আসতেই পারে, এই প্রশ্নটা মনে আসতে পারে, কিন্তু অলরেডি আমাদের কাভারেজ কিন্তু, আমি একটা সোর্স থেকে দেখলাম 102%। তো এটা যদি মানে এখানে কিছু ঝামেলা আছে। 102%-এর মধ্যে যদি আমার কোনো আউট অফ রিচ বা ডিফিকাল্ট টু রিচ বা আপনার বস্তি বা এরকম কিছু জায়গা আছে, যেখানে যদি কাভারেজটা কম হয়ে থাকে, তাহলে ওই জায়গা থেকে ছড়াইতে পারে। কিন্তু যেখানে 102%, এখানে কম করে হলো এটা 95%-এর বেশি আছে। আমাদের হামের ক্ষেত্রে আমাদের যে টার্গেট, যে ভ্যাকসিন কাভারেজের টার্গেট হচ্ছে আমাদের 95% হয়ে গেলে আমাদের হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। তো যার ফলে যেটা কোভিড এর সময় আমাদের সংখ্যা ছিল, যে মানুষজন ঈদে বাড়িতে গেলে বা ট্রান্সপোর্ট হলে রোগ ছড়ানোর বিষয় থাকে, কিন্তু হামের ক্ষেত্রে আমরা ঈদের আগেই কিন্তু আমাদের ভ্যাকসিন কাভারেজ অলরেডি মোর দেন 100%। সেই ক্ষেত্রে আমরা খুব একটা আশঙ্কা নাই থিওরিটিক্যালি। কিন্তু এরপরও যদি দেখা যায় যে ঈদের পরপর আবার পিক হচ্ছে, সার্জ হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের যে 102% কাভারেজ যেটা আমরা দেখাচ্ছি বা দেখা যাচ্ছে, সেটা আসলে সুষম না, এটা অসম কাভারেজ। ওটাকে তখন ওই পিটফল ধরে আবার কাজ করতে হবে। একটা মুবাশের একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা লক্ষ্য করছি যে শহরে এটা বেশি হচ্ছে, গ্রামে কম হচ্ছে, এর কারণটা কি আসলে? আচ্ছা, শহরে বেশি হওয়ার কারণ হচ্ছে, শহরে তো আপনার ডেন্সিলি পপুলেটেড, আপনার জনসংখ্যার ঘনত্ব বেশি। যেখানে ঘনত্ব বেশি, মানুষের চলাচল বেশি, ওখানে আপনার স্বাভাবিকভাবে আক্রান্তের হার বেশি হবে। এটা তো খুবই স্বাভাবিক। আপনার যেখানেই আপনার ডেন্সলি পপুলেটেড আছে, মানুষের চলাফেরা বেশি, ওখানেই হাম বেশি আক্রান্ত, সেজন্য শহরে বেশি। না, একই সাথে যদি একটু বলতেন যে আমরা শহরে বসবাস করার মানুষগুলোর পাশাপাশি আমরা জানি যে এখানে ভাসমান মানুষও থাকেন সবচেয়ে বেশি শহরে নানা প্রয়োজনে। তারা যখন আবার নিজ এলাকায় ছড়িয়ে যান বা ফিরে যান, সেটা তখন কি কোনো উদ্বেগের জায়গা তৈরি করে কিনা, যে সেখান থেকে হামটি এই যে গ্রাম অঞ্চলেও যে ছড়িয়েছে, বিভিন্ন জেলা শহরে ছড়িয়েছে? আচ্ছা, এখন শহরের মানুষগুলি গ্রামে গেলে গ্রামাঞ্চলেও ছড়াতে পারে, কিন্তু প্রোভাইডেড গ্রামাঞ্চলে যদি এর আগে যদি আমার হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়, 102% দরকার নাই, আমার যদি 95% ভ্যাকসিন কাভারেজ, আমি আক্রান্ত মানুষটা যে এলাকায় যাচ্ছে ওই এলাকার কাভারেজ যদি 95% থাকে, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যাবে, ওখানে ওরকম ছড়াইতে পারবে না, ইনফেকশন ছড়ানোর সুযোগটা আর পাবে না। কিন্তু যদি আপনার কাভারেজে ঘাপলা থাকে, যেমন আমি আপনার যেমন
আমি ডাটাতে দেখলাম রিফিউজি ক্যাম্প যে কক্সবাজার এবং ওই ভাসানচর, ওখানের কাভারেজ হচ্ছে 58%। আবার বরিশালের একটা অঞ্চল, এটা আমি ওয়েবসাইটে দেখেছি, ওখানে কাভারেজ দেখাচ্ছে অ্যারাউন্ড 50%। তো ওই জায়গাগুলি কিন্তু ইন টোটাল কিন্তু দেখাচ্ছে মোর দেন 100%। ওই গ্যাপ গুলা যদি থেকে থাকে এবং ওই জায়গায় একদমই স্প্রেড হবে। আর যদি সুষমভাবে ভ্যাকসিন কাভারেজ হয়ে থাকে 95% হার্ড মানে অ্যাচিভমেন্ট যদি হয়ে যায়, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, সেক্ষেত্রে আর ছড়ানোর সুযোগ নেই। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই এবং সামনের দিনগুলোতে কমে আসুক। হামের উপসর্গে যে শিশুরা আক্রান্ত হয়েছেন তারা যেন আসলে একেবারেই সুস্থ হয়ে ফিরে আসুক। ধন্যবাদ ডক্টর খন্দকার মোবাশ্বের আহমেদ। আমরা আগামীতে নিশ্চয়ই আবারও কথা বলবো। তো আমরা যদিও এই হাম নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে হামের এই অবস্থাটির জন্য বারবারই হচ্ছে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, যে ভ্যাকসিন আনা হয়েছে সেটি কি পর্যাপ্ত? এখন যতটুকু বলা হচ্ছে তারা দাবি করছে যে পর্যাপ্ত। এখন সমস্যা হলো এত তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছানো যাবে কিনা। উনি বলছিলেন যে 100% হয়ে গেছে, কিন্তু কোনো কোনো জায়গায় 50%। এর মানে যে ডাটাগুলো আমরা নানান জায়গায় দেখছি সেগুলো সঠিক না আলটিমেটলি, যেভাবে রোগী আক্রান্ত হচ্ছে এটা সঠিক না। আর উনি একটা ভালো কথা বলেছেন যে ভ্যাকসিন দিলেই সেটা ইমিউনিটি তৈরি করার জন্য সময় লাগে, সেই সময়টুকুর মাঝখানে কিন্তু ওই শিশুটি আক্রান্ত হতে পারে ভ্যাকসিন দেওয়ার পরেও। কাজেই আমার মনে হয়েছে যেটা সেটা সবার কাছে ভ্যাকসিন যদি পৌঁছে যায় এবং সব শিশুরা যদি ভ্যাকসিন নিয়ে নেয়, এরপরও সম্ভবত আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে যে এতদিনের মধ্যে এটা একটা জায়গায় পৌঁছবে। স্বাভাবিক কারণে যখন এই ধরনের খবর আসে তা নিয়ে আসলে আমরা খুব আতঙ্কিত হই। প্রতিদিন এই ধরনের খবর 10 জন মারা গেল, 16 জন মারা গেল, 19 জন মারা গেল, এই খবরগুলো আসলে আমাদের জন্য খুব ভালো খবর না। এবং এটা কেমন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলে আসতেছে। কিন্তু যাদের যায়, যে সন্তান হারাচ্ছে, যে পিতামাতা, তারা জানে এটা কি অবস্থা। এবং কিছু কিছু খুব মানে অমানবিক কিছু ঘটনা ঘটছে, চিকিৎসা হচ্ছে না, নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা এখন আসলে সেই বর্জ্য ব্যবস্থার মতোই হলেন, একজন আরেকজনকে দোষ দেওয়ার চেষ্টা করছি। এটা আরেকজনকে দোষ দিয়ে কিন্তু এটাকে মুক্তি পাওয়ার উপায় নেই। এখন যেটা করা যেতে পারে, আপনি দেখেন হামের যখন আক্রান্ত হলো, একটা দীর্ঘ সময় চললো অন্তর্বর্তীকালীন সরকারের দোষ নিয়ে। কিন্তু আমাদের গ্যাপ রয়েছে, কোন জায়গায় গ্যাপ রয়েছে, ঠিক আছে, এটা পূরণ করাটাই হলো মূল কথা। আমরা দেখেছি যে চিন্তাটা করা দরকার। টিকা এসেছে, কিন্তু ওই প্রথমবার টিকা আসার পর কিন্তু আর আমরা দেখছি না। এই টিকাটা তো দেওয়া হচ্ছে, এটা তো শেষের দিকে আস্তে আস্তে চলে আসবে, হয়তো আর মাসখানেক বা 2 মাসের মধ্যেই। তখন আসলে প্রক্রিয়াটি কি হবে? বা আমাদের মনে হয় যেটা ডক্টর মোবাশ্বের বলছিলেন, সঠিকই বলছিলেন, আমাদের একটু সময় নিতেই হবে। কারণ প্রথম কথা হলো সবার কাছে টিকাটা পৌঁছতে হবে, দ্বিতীয়ত হলো একটা টাইম বিং আছে, সেটা 3 মাস 4 মাস এর মধ্যে যদি অ্যাকশন শুরু হয়, তাহলে তখন আর হামের আক্রান্তটা বাড়বে না। সেটাই আমরা আসলে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ সরদার ফরিদ, আবার আপনাকে ধন্যবাদ। আলোচনা হবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।